আমরা এটা সকলেই জানি যে গত 250 থেকে 300 বছর ধরে ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে শাসন করেছে, সাধারণ মানুষের ওপর অনেক অত্যাচার করেছে, তাই তো? কিন্তু এটাও বলা বাহুল্য যে সেই সময় কিন্তু আমাদের ভারতে শিল্পায়ন হয়েছে, একে একে অনেক রকম কলকারখানা গড়ে উঠেছে। ঠিক আছে, তাতে কি হয়েছে, সাধারণ মানুষের অনেকটা সুবিধা হয়েছে, কারণ তারা কাজ পাচ্ছে। কিন্তু এই যে ব্রিটিশরা আমাদের দেশে কলকারখানা গড়ে তুললো, এটা থেকে ভারতীয়দের কোনো সুবিধা হয়েছিল নাকি অসুবিধার সম্মুখীন হয়েছিল তারা? এটাই জানবো আজকে আমাদের এই ভিডিওতে। সো হাই, মাই নেম ইজ শিপ্রা, মিনসা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো রয়েছো। ঠিক আছে, আমাদের এই যে মিনসা একাডেমি, সেখানে কিন্তু ইমেজ, ভিডিওজের মাধ্যমে এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে যে কোনো বিষয়কে খুব সহজে বুঝিয়ে দেওয়া হয়। সো চলো শুরু করা যাক আজকের বিষয়টা। তো যেটা আমরা জানবো যে এই যে শিল্পায়নটা হয়েছিল, এটা থেকে আদপেও কোনো মানুষের, ভারতীয়দের সাহায্য হয়েছিল নাকি তাদের অবনতি ঘটেছিল? সেক্ষেত্রে কি হলো, দেখো, যাদের কাছে প্রচুর প্রচুর টাকা, সোজা কথায় বলা যেতে পারে ব্রিটিশদের কাছে সেই সময় প্রচুর টাকা, এবং তারা কি করতো, পুঁজি বিনিয়োগ করতো। যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে পুঁজি বিনিয়োগ করা। তো তারাও কি করলো, ধীরে ধীরে টাকা পয়সা লাগাতে শুরু করলো, যাতে ভালো ভালো কলকারখানা তারা গড়ে তুলতে পারে, এবং শুধু তাই নয়, সেখান থেকে যাতে অনেক মুনাফা লাভ করতে পারে। এক্ষেত্রে কি হলো, তারা ভারতে কিন্তু এমন কিছু করলো না যাতে ভারতীয়দের কোনো সাহায্য হয়, বরং এমন জিনিস করলো যাতে ব্রিটিশদের সুবিধা হয়। তারা কি করলো, খনিতে লোকেদেরকে কাজ করাতে শুরু করলো। ঠিক আছে, তারপরে কি করলো, যে নীল চাষ করতে তাদেরকে বাধ্য করা হলো। এটা কেন হচ্ছিল? আফিম চাষ করতে বাধ্য করা হচ্ছিল। এগুলো কেন করা হচ্ছিল? বেসিক্যালি ওরা চাইছিল যে এমন জিনিস ভারত থেকে উৎপন্ন করে নিজেদের দেশে নিয়ে যাবে বা বিক্রি করবে যাতে আদবে ব্রিটিশদের সুবিধা হয়। এই যে নীল চাষ হচ্ছিল, এই যে আফিম চাষ হচ্ছিল, এটা থেকে ভারতীয়দের কোনো সুবিধা হয়েছে না, উল্টে তো তারা খেতে পাচ্ছে না। সেক্ষেত্রে দেখো যে ব্রিটিশরা কিন্তু টাকা পয়সা লাগিয়েছে, জমি চাষ করাচ্ছে, কারখানাও গড়ে তুলছে, কিন্তু কিসের জন্য? শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তারা ভারতে এসে কি পেয়েছিল? অবশ্যই তারা পেয়েছিল ভারতীয় শ্রমিক, কারণ যে কোনো কলকারখানা চালাতে গেলে আমাদের শ্রমিকের প্রয়োজন হয়, তাই তো? একটা মালিক একটা কারখানা বানিয়ে বসে গেলাম, তাতে কিন্তু কোনো লাভ নেই। দ্বিতীয়ত, ভারতে যে কাঁচা মাল ছিল কিন্তু অঢেল। ঠিক আছে, ভারতীয় যে সম্পদ তারা কিন্তু প্রচুর লুট করে নিয়েছে। একটা কারখানা বানাতে গেলে যে যে সম্পদগুলো প্রয়োজন সেটা কিন্তু ভারতে ভরপুর ছিল। তাহলে ভারতে তারা শ্রমিকও পেয়ে গেল, কারণ সবার কাজের প্রয়োজন, তারপরে পেয়ে গেল কাঁচামাল। এর ফলে তারা কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে শুরু করলো, প্রচুর টাকা তাদের হাতে এলো। এবং দেখা গেল যে পরবর্তীকালে তারা কিন্তু আরো বড় বড় কারখানা তৈরি করতে শুরু করলো। যেমন দেখতে পাচ্ছ, রেল কারখানা, বস্ত্র কারখানা, চটকল, সুতোকল, এগুলো কিন্তু তারা তৈরি করতে শুরু করলো, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অনেক বড় ইন্ডাস্ট্রি তারা বানাচ্ছে আমাদের ভারতে। এবং এটা দেখার পরে যে ভারত থেকে আমরা সবকিছুই প্রায় খুব সহজলভ্য, সস্তায় পেয়ে যাচ্ছি, আমাদের খরচাটা কম হচ্ছে, কিন্তু সেখান থেকে প্রফিট পাচ্ছি, প্রচুর মুনাফা লাভ প্রচুর পাচ্ছি, সেইটা দেখে কিন্তু আদপেই যেটা হলো সেটা হচ্ছে ব্রিটিশরা ভীষণ লোভী হয়ে উঠলো। তাদের মনে হলো যে যখন আমরা এত কিছু লাভ করছি, আমরা আরো বেশি লাভ করব। এবং তার ফলে কি হলো, যে তারা সাধারণ শ্রমিকদের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার শুরু করে দিল, যে এবার তোমাদের করতেই হবে। শুধু তাই নয়, এই শ্রমিকদেরকে এত পরিমাণে খাটানো হলো যে এখানে তাদের মোটামুটি 16 থেকে 18 ঘন্টা, ভাবতে পারছো, 16 থেকে 18 ঘন্টা কি করতো, তাদেরকে কাজ করানো হতো। তার বদলে যে টাকাটা তারা পেত সেটা কিন্তু খুবই স্বল্প, খুবই অল্প টাকা তারা পেত। শুধু তাই নয়, তাদের যেখানে থাকতে দেওয়া হতো সেই জায়গাটাও কিন্তু বস্তি এলাকা, খুবই নোংরা একটা এলাকা, যেটা সুস্থ মানুষের থাকার জন্য একেবারেই যোগ্য নয়। এই সময় একসময় শ্রমিকরা হয় না, দেওয়ালে পিঠ থেকে গেল, তারা বুঝলো যে আমাদের যদি এই অত্যাচার থেকে ব্রিটিশদের বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এবং শুরুও হলো আন্দোলন। দেখা গেল ধীরে ধীরে শ্রমিকদের এই আন্দোলন কিন্তু সারা ভারতবর্ষে
ছড়িয়ে পড়তে শুরু করলো। সেই সময় যে রেল কারখানা, সেখানেও কিন্তু লোককে ছাঁটাই করে দেওয়া হচ্ছিল এবং লোকেদেরকে ঠিকমতো টাকা দেওয়া হচ্ছিল। তার ফলে কি হলো, রেল যারা কর্মী, মানে যারা কাজ করতো রেল কারখানায়, তারাও কিন্তু শুরু করলো আন্দোলন করা। এবং অবশ্যই আন্দোলন করছে, বিক্ষোভ করছে, সামনে পুলিশ তারা আটকাচ্ছে এবং সেই সময় গুলি চালানো হয়। সেক্ষেত্রে মোটামুটি 5 জন মানুষ কিন্তু এই গুলির আঘাতে নিহত হয়, মৃত্যু হয়। রেল ধর্মঘট কিন্তু চলতেই থাকে। সেই সময় তারা যেটা করলো সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন বানালো, যেটাকে আমরা পাতি বাংলা ভাষায় লেবার ইউনিয়ন বলতে পারি, বা বলতে পারি আমরা শ্রমিক সংগঠন। যে আমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা শ্রমিক সংগঠনে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব এবং সমস্যাটাকে সমাধানের সুরাহা করব, চেষ্টা করব। এই সময় কি হলো, বামপন্থী যে দলগুলো ছিল তারা কিন্তু শ্রমিকদেরকে ভীষণভাবে সাহায্য করতে শুরু করলো। কারণ তুমি যখন কোনো একটা প্রতিবাদ বা বিদ্রোহ করবে, অবশ্যই তোমার যেটা দরকার সেটা হচ্ছে একজন নেতা। একজন নেতাই সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেই সময় বামপন্থী নেতারা কিন্তু ভীষণভাবে সাহায্য করলো এবং দেখা গেল শ্রমিক আন্দোলন ধীরে ধীরে ভারতবর্ষে খুব তীব্রভাবে ছড়িয়ে পড়ছে। তখন ব্রিটিশ দেখলো যে এটা তো খুব মুশকিলের ব্যাপার, তাহলে আমাদের একটা কিছু করতে হবে। এবং সেই সময় এলো রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। এটা একটা আইন, সেটা নিয়ে আমি পরে কোনো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি ব্যাপারটা তখন আমি রাওলাট অ্যাক্টের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। বেসিক্যালি যেটা হলো, রাওলাট অ্যাক্ট মানে সাধারণ মানুষের আর কোনো স্বাধীনতাই থাকলো না, যেটুকুও ছিল সেটুকুও থাকলো না। তারা বরং উল্টে সাধারণ মানুষের ওপর আরো বেশি বেশি করে অত্যাচার শুরু করে দিল। তার ফলে দেখো কি হলো, একদিকে হচ্ছে মালিক পক্ষ মানে ব্রিটিশ, তারা কি করছে, সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, টাকা পয়সা দিচ্ছে না, 12-16-18 ঘন্টা খাটাচ্ছে, থাকতে দিচ্ছে না ভালো জায়গায়। আবার উল্টো দিকে কি হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন প্রথম বিশ্বযুদ্ধ। এবং সেই সময় দেখা গেল যে তাদের কাছে এখন খাবার জন্য টাকা নেই, খাবার পাচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সব দিক থেকে দেখা গেল এরা কিন্তু কোণঠাসা হয়ে গেছে। এবং এক সময় হয় না, দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা ভাবি যে এবার ঘুরে দাঁড়াবো, সেটাই হলো। এবং এই যে তারা ঘুরে দাঁড়ালো, এই সমস্যাটা যে শুধু ভারতে চলছিল তা কিন্তু নয়, দেশের অনেক জায়গায় চলছিল। সেরকমই একটা চলছিল, একটা জায়গা হচ্ছে রাশিয়া, সেখানেও কিন্তু এই শ্রমিকদের সমস্যা ছিল। এবং দেখা গেল যে শ্রমিকরা কিন্তু লেনিনের নেতৃত্বে রাশিয়ান বিপ্লব করলো, তাদের যে অত্যাচারের মানে কি বলবো ঘন্টা সেটা শেষ হলো আর কি, অত্যাচার শেষ হলো। তো এটা দেখে কিন্তু ভারতীয়রা উদ্বুদ্ধ হলো, হয় না, ভালো জিনিস দেখে আমরা সবসময় উদ্বুদ্ধ হই যে ওরা যদি করতে পারে আমি কেন পারবো না। রাশিয়া যদি শ্রমিকরা এটা করতে পারে, 300 বছরের সাম্রাজ্য ভেঙে দিয়ে নিজেদের শাসন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। ভারতীয়রা কিন্তু এটা থেকে বেশ উদ্বুদ্ধ হয়েছিল। এবং ধীরে ধীরে দেখা গেল যে গান্ধীজির নেতৃত্বে একে একে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সব মিশে যেন একটা একদম বিদ্রোহ শুরু হলো। এবং সেটা কিন্তু ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়তে শুরু করলো। মানে এতদিন যারা ছিল ব্রিটিশদের পায়ের নিচে, তারাই দেখো কিন্তু একসময় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ালো। এবং সেখানে নেতৃত্ব কারা দিল, আমি আগেই বলেছি বামপন্থী। তো এই ব্যাপারটা আমি বামপন্থী ব্যাপারটা আমি তোমাদের জাস্ট ছোট করে ক্লিয়ার করে দিই। বামপন্থী মানে হচ্ছে ব্রিটিশরা শাসন করছে, ওরা হচ্ছে মূল শাসক। তার পাশাপাশি তার উল্টো দিকে মানে তার বিরুদ্ধে যারাই থাকবে, যে কোনো দল, তারাই হচ্ছে বামপন্থী দল। ঠিক আছে, তো বামপন্থী দলের নেতৃত্বে দেখা গেল শ্রমিকরা কিন্তু ঘুরে দাঁড়ালো এবং তারা বিদ্রোহ করতে শুরু করলো। মানে এতে কিন্তু ব্রিটিশদেরই লাভ হয়েছিল কারখানা তৈরি করে, ঠিক আছে, এবং তারা নিজেদের লাভের জন্য করছিল। ভারতীয়দের কিন্তু কোনো উন্নতি সেই সময় হয়নি, বরং অবনতি হয়েছিল। সেই বিষয়টা দেখো কত সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যদি ফেসবুকে দেখো তাহলে কিন্তু ফলো করতে একদম ভুলো না। কারণ এখানে আমরা শুধুমাত্র পড়াশোনা কিন্তু করি না, বরং অনেক কিছু শিখি। তো দেখা হচ্ছে এরকমই আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।